আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 40। লেখনীতে সুরাইয়া রাফা। ধরণী জোরে নৈশব্দ আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি ধারণ করেছে অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহাওয়া। অদূর পাহাড়ের পাদদেশে উদ্ভব ঘটেছে রক্তাভ নিষুদির। পরিষ্কার দিগন্তের এক ঢাল সুবিস্তীর্ণ চন্দ্রকে প্রলয়ের স্বগক্তিতে গ্রাস করে নিয়েছে দীপ্তমান সূর্যপিণ্ড। পূর্ণ চন্দ্রগ্রহণের প্রকোপে শুভ্রের উজ্জ্বল দ্যুতি ঢাকা পড়েছে জ্বলন্ত অগ্নুৎপাতের রক্তিম লালিমার অন্তরালে। সুউচ্চ পেইন্ট হাউসের চারিপাশ থেকে ভেসে আসছে নিশাচার প্রাণের অবিরত আর্তনাদ। সবসময় বিস্তর আলো ছড়ানো পেইন্ট হাউসটি আজ ভয়াল তিমিরে আচ্ছাদিত, যেন জঙ্গলের গহীনতার মাঝে বুক চিরে দাঁড়ানো নিটেল অক্ষয় এক দানবীয় অশরীরী উৎপাত। মাথার উপর টিমটিমে এক জ্বলন্ত বাল্বের উপস্থিতি। কক্ষের প্রতিটি কোণে ঝিমঝিম করছে নৈশব্দিক নির্জীবতা। ডানে বামে সামনে পেছনে কোথাও কেউ নেই। সত্যিই নেই, নাকি এটা মতিভ্রম? চারপাশের অসহনীয় নীরবতা যেন ঘুনোপোকার মতোই অস্থির শূন্য করে তুলছে মস্তিষ্কটা। অধর থেকে শুরু করে হৃৎপিণ্ড অবধি তরলের নমনীয়তা অনুপস্থিত। কলিজা শুকিয়ে কাঠ। কখন কিভাবে ঘটে গেল এসব? সবকিছুই যেন এক বিভীষিকার ধোঁয়াশা। অগণিত প্রশ্নের আনাগোনায় টনটন করে উঠল মাথাটা। পরিস্থিতি অবলোকনের প্রয়াসে সহসা নড়ল রুশকন্যা। তবে তার ছোট্ট শরীরটা পুরোপুরি অবসন্ন। সর্বাঙ্গে একরূপ অপারগতায় ক্ষয় হারালো মস্তিষ্ক। তড়িঘড়ি করে দাঁড়াতে উদ্যত হলে শরীরের প্রতিটি পেশিতে আবিষ্কার করল ডাকট টোপের পোক্ত বাঁধন। নিজের এহেন ধরাশায়ী কঠিন পরিস্থিতি মুহূর্তেই কুণ্ঠিত করে তুলল ফ্লোরাকে। অস্পষ্ট মানস্পটে ভেসে উঠল খানিকক্ষণ আগের ঘটনা বিশেষ। আমানিশার ভয়াল আধারে আচ্ছাদিত পেইন্ট হাউস, তারপরই এক পাশবিক কপটতা মিশ্রিত পুরুষালী ঝঙ্কার প্রিন্সেস। সামান্য এক শব্দের শীতলতা কাঁপন ধরিয়ে দিয়েছিল অন্তরে। কর্ণঘর ছাপিয়ে নিঘুর অশুভের আস্ফলন যেন বিষক্রিয়ার ন্যায় ছড়িয়ে পড়েছিল নাজুক শরীরের রন্ধ্রে রন্ধ্রে। আতঙ্কে জমে উঠেছিল কণ্ঠস্বর, অজ্ঞতা। এক নিমেষেই চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল তার পেলব মেয়েলি অস্তিত্ব। আর যখন চেতনা ফিরে এলো, তখন নিজেকে এক কারারুদ্ধ বন্দি দশায় আবিষ্কার করল মেয়েটা। চারিপাশে প্রগাঢ় আধার ছুঁতে পারল না ওর সূক্ষ্ম মস্তিষ্ককে। বাউন্ডারি বলের মতো ইন্দ্রিয়ের পারদে পারদে অহর্নিশ ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, একটাই শব্দ, প্রিন্সেস। সম্বোধনটা বেশ পরিচিত ঠেকল ফ্লোরার নিকট। এক মুহূর্তের জন্য ভাবনায় ডুবে গেল রমণী। তবে যুৎসই প্রত্যুক্তি খুঁজে পেল না তার মস্তিষ্ক। তার আগেই ভাবনার ছেদ ঘটালো নির্বাক এক আগন্তুক। তার হাতে আবদ্ধ সেকল জাতীয় মেটালিক এক ধাতবের ঝনঝানিতে টনক নড়ল ফ্লোরার। মানবের অস্তিত্ব টের পেয়ে ধরফরিয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। টিমটিমিয়ে আলো আধারের মাঝে প্রস্ফুটিত হলো হাস্যোজ্জ্বল এক অবয়ব, যা দেখা মাত্রই চোখের সামনে সমগ্র দুনিয়া দুলে উঠল মেয়েটার। প্রকম্পিত অন্তরাত্মা ভয়ের তাড়নায় তটস্থ হলো মুখশ্রী। শুষ্ক একটা ঢোক গিলে বাঁধন কবিলত হাত দুটো দ্বারা নিজের হাঁটু পেঁচিয়ে জড়সড় হয়ে এক কোণে গুটিয়ে গেল তৎক্ষণাৎ। ফের নীরব হাসির জোয়ার বয়ে গেল বিপরীত প্রান্তে। ভেসে এলো স্বচ্ছ কণ্ঠস্বর, হোয়াই সো অ্যাফারেড প্রিন্সেস? পরপরই ধ্বনিত হলো কপটতা মিশ্রিত তুমুল হাসির ঝঙ্কার। বিভ্রমে তীরতীরিয়ে কেঁপে উঠল রুশকন্যার নাজুক চিত্ত। কণ্ঠস্বর ভেদ করল রুষ্ট আওয়াজ, আপনি আবার এসেছেন? এগিয়ে এলো অবয়ব। বাল্বের সূক্ষ্ম আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো তার পৈশাচিক উদ্ভাসিত সুডল চেহারাখানা। চোখের সামনে টমেটো প্রিন্সের চিরাচরিত সেই জোকার সুলভ অভিব্যক্তি ফুটে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল ফ্লোরার। ক্রোধে ফেটে পড়ল অন্তঃকরণ। চক্ষু স্থির করে তীর্যক কণ্ঠ ছুড়ল বাক্যের ফলা, পাইথন প্যারাডাইসে প্রবেশ করার দুঃসাহস হলো কি করে আপনার? কে ঢুকতে দিয়েছে? ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ঠোঁট বাঁকালো অ্যালেক্স। স্থবের পদযুগলে সম্মুখে এগিয়ে এসে এক হাঁটু ভেঙে বসল নাজুক রমণীর সন্নিকটে। গ্রীবাদেশ বাঁকিয়ে ঝুঁকল তার মুখের পানে। বেমালুম হেয়ালির স্বরে হেসে হেসে জানালো, বলেছিলাম না, একবার কোনো কিছু ভালো লেগে গেলে সেদিকে বারবার নজর দেওয়া অ্যালেক্স কেউ আটকাতে পারে না। আপনি দুঃসাহস দেখাচ্ছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন?
ফ্লোরার বজ্রধ্বনিত অগ্নিবাণকে বিন্দুমাত্র তোয়াক্কা করল না অ্যালেক্স। উল্টো হেয়ালির পারদ দ্বিগুণ করে দিয়ে বলল, কাকে ভয় দেখাচ্ছ? প্রিন্সেস আমাকে, এই টমেটো প্রিন্সকে? অ্যারিস এবং তুষারের অনুপস্থিতিতে শুধুমাত্র গার্ডসদের ভরসায় নিজেকে এতটা সুরক্ষিত ভাবা মোটেই উচিত হয়নি তোমার, মোটেই না। কথার তালে তালে ক্রমশ ফ্লোরার ত্বকের সংস্পর্শে অধর ছোঁয়া অ্যালেক্স। যেন বিষাক্ত হাসির জোয়ারে গলে গলে পড়ছে তার কামক স্পৃহা। বিতৃষ্ণায় চোখ বুজে এলো রুশকন্যার। সহসা অন্যদিকে মুখ ঘুরিয়ে ছুড়ল ঘৃণিত আওয়াজ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এটা কার সাম্রাজ্য? বিশ্বাসঘাতকদের কীট পতঙ্গের মতো পায়ে পিষে ধ্বংস করে দেয় অ্যারিস ইউভান, আপনাকেও ছাড়বে না। মুখায়ব জুড়ে নিছক হেয়ালিপনা, গম্ভীর্যের লেশমাত্র নেই চেহারায়। ফ্লোরার কথার পাছে খুক খুক স্বরে গা জ্বালানো হাসিতে কর্ণকুহর ঝাঁঝিয়ে তোলে অ্যালেক্স। দুজনের মধ্যে সংকীর্ণতা বাড়িয়ে দিয়ে হিসিয়ে জবাব দিল, তোমার মাফিয়া বস বিশ্বাসঘাতক ধ্বংস করে প্রিন্সেস, আমি টমেটো প্রিন্স বিট্রেয়ার তৈরি করি। বিশ্বাস হচ্ছে না তাই না? এক মুহূর্ত নীরবতা, পরপরই অ্যালেক্স বলে, চারিদিকে তাকিয়ে দেখো, পাইথন প্যারাডাইসের টর্চার সেলে বন্দী হয়ে আছো তুমি, আর তোমার টর্চার স্বয়ং আমি, এই টমেটো প্রিন্স। মাফিয়া বস কিংবা তার কোনো শক্তি আজ তোমাকে আমার হাত থেকে নিষ্ক্রিয়তা দেবে না প্রিন্সেস। বাক্যটুকু শেষ করে নিশ্চল কদমে দুপা পিছিয়ে গেল অ্যারিসের ইজে চেয়ারটাতে গা এলিয়ে বসল অ্যালেক্স। উরুর উপর উড়ো তুলে গম্ভীর্য স্বরে বলল, তাকাও প্রিন্সেস, চেয়ে দেখো টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে ঠিক কি কি করতে পারি একবার ভাবো। থমকালো ফ্লোরা, চৌকিতে ঘাড় ঘুরিয়ে ফেলল নেত্রপল। ভয়ার্থ দৃষ্টি চারিদিকে অবলোকন করতেই মুখের রক্ত সরে গেল ওর। প্রবল আতঙ্কে শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা এক শীতল স্রোত। ভেতরের খুনটাকে পুরোপুরি দমিয়ে গলার আওয়াজ খাদে নামালো মেয়েটা। অতঃপর জানালো, গার্ডস গেছি বইছে। সবাই কোথায়? বিদ্রুপ করে হাসল অ্যালেক্স। হাতে আবদ্ধ সেকলখানি নাড়তে নাড়তে কৌতুক স্বরে বলছে, তুমি গার্ডস খুঁজছো? আই মিন ডেমন নাইটদের? ওরা তো বহু আগেই তুষারের আদেশে মিশনে উড়াল দিয়েছিল। আর বাদবাকি যারা ছিল তাদের পরিস্থিতিটাও না হয় একবার দেখে নাও। কথা শেষ করেই অপারক ভঙ্গিমায় ঠোঁট উল্টালো অ্যালেক্স। অতঃপর রিমোট কন্ট্রোলের সাহায্যে আকস্মাৎ খুলে দিল কক্ষের দরজাটি। দরজা খুলতে না খুলতেই তির্যক এক আলোক রশ্মিতে চোখ ধাঁধিয়ে উঠল ফ্লোরার। অচেরেই বুঝে এলো অক্ষিপট, ঝলসে যাচ্ছে নেত্রগহ্বর। তবুও আলোর তারতম্যকে পিছে হটিয়ে চোখ খুলল মেয়েটা। সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতেই সম্মুখে ভেসে উঠল অবিশ্বাস্য এক দৃশ্যপট। দেখল টর্চার সেলে শখানেক গার্ডকে হাত মুখ বেঁধে নতজনু বানিয়ে তাদের মস্তিষ্কের অগ্রভাগে স্নাইপার ঠেকিয়ে রেখেছে অচেনা একদল সশস্ত্র বাহিনী। সম্মুখের দৃশ্যটুকু অবলোকন করতেই আরেক দফা হোঁচট খেল মেয়েটা। অবিশ্বাস্য নজরে সবাইকে এক পল পরখ করে হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, অসম্ভব। পাইথন প্যারাডাইসের গার্ডসের সংখ্যা এর চেয়ে 1000 গুণ বেশি। তাছাড়া প্যারাডাইস গেটসে নিশাচর নেকড়ে প্যাক পাহারায় থাকে সর্বক্ষণ। বাক্যটুকু শেষ হতেই ফের রিমোট বোতামে আঙুল হাঁকালো অ্যালেক্স। সঙ্গে সঙ্গে দুপাশ থেকে সংকুচিত হয়ে এলো শক্ত মেটালিক আস্তরণ। সমস্ত কক্ষ জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো তামাশা। পুনরায় আধার বিস্তৃত ঘরে তরাক করে জ্বলে উঠল সূক্ষ্ম ইলেকট্রিক বাল্ব। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে এলো। পায়ের সাহায্যে ইজি চেয়ারে হ্যাচকা টান মেরে ফ্লোরার সন্নিকট এগোলো অ্যালেক্স। বৈদ্যুতিক বাল্বের লালাভ আলোয় পৈশাচিক হাসির তোরণে ঠোঁট প্রশস্ত হলো তার। মুখ বাড়িয়ে প্রত্যুত্তর করল, ওই যে বললাম, বিশ্বাসঘাতক তৈরি করে স্বয়ং টমেটো প্রিন্স। আমার সূক্ষ্ম চালগুলো বুঝে ওঠার ক্ষমতা তুমি কেন, তোমার প্রোটেক্টর মাস্টার মাইন্ড তুষার যাওয়াদেরও নেই। এতক্ষণে ভেঙে চুরমার হলো আত্মবিশ্বাস, সংকুচিত হলো অন্তঃকরণ। নিজেকে সত্যি সত্যিই বিবর্জিত এক অসহায় নারী রূপে আবিষ্কার করল ফ্লোরা। আপন সত্তাকে মনে হতে লাগলো হিংস্র লকলকে শিকারীর মুখবন্দি এক ছোট্ট শিকার মাত্র। হায়নারূপী অ্যালেক্সের কঠোর দৃষ্টি ভেদ করে জমে এলো সর্বাঙ্গ। ঠোঁটের ফাঁক প্রস্ফুটিত হলো নীরের চাপা আর্তনাদে। কেন এভাবে টর্চার সেলে নিয়ে এসেছেন আমাকে? কি চাইছেন আপনি? কোনরূপ ভনিতার ভান করল না বিপরীত পক্ষ। অত্যন্ত রূঢ়স্বরে জবাব দিল,
বদলা, সবকিছুর বদলা। সেদিন তুষার যখন লাউলসে মেঝেতে ফেলে কুকুরের মতো মেরেছিল আমাকে, তখন তুমিই তো টর্চার সেলে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলে, তাই না? অ্যালেক্সের প্রত্যুত্তরে হচকালো ফ্লোরা। কোটর ছাড়ল তার অভাবনীয় দৃষ্টিযুগল। কয়েক সেকেন্ড নীরবতা থেকে ভাবাবেগ বদল হলো না। ফ্লোরার হাতের বাঁধন খুলতে খুলতে ফের কণ্ঠে কৌতুক ঢেলে বলে উঠল, চলো, এসে গেছি টর্চার সেলে, তোমাকে নিয়েই এসেছি। এবার দেখি কে কাকে কত বেশি টর্চার করতে পারে। আজ যদি আমি জিতে যাই, তবে আমার টর্চারের প্রতিটি ক্ষতচিহ্ন সারা জীবন আতঙ্কের কুলসে ডোবাবে তোমায়। লোকটার উন্মাদের ন্যায় গোলমেলে বাক্যগুলো মস্তিষ্ক ছুঁতে পারল না ফ্লোরার, কারণ হাতের বাঁধন খুলে যেতেই পরিধেয় ফ্রক পকেটে হাত গুজল মেয়েটা। কিয়ৎক্ষণ নিশ্চলতায় খদিয়ে আকস্মাৎ তুলে আনলো চকচকে একটা রিভলভার। কোনোরূপ সময় নষ্ট না করে সেটিকে দু হাতে আবদ্ধ করে তড়িৎ বেগে তাক করল টমেটো প্রিন্সের তির্যক ললাটে। নিষ্ক্রিয় ভাবাবেগ শূন্য টমেটো প্রিন্স ঘটনার আকস্মিকতায় বিন্দুমাত্র পরিমাণ ভরকালো না তার হায়নার ন্যায় সুচারু অবয়ব। নিটল অভিব্যক্তি ধরে রেখেই ঠোঁটের কোণে উজ্জীবিত করল শয়তান মিশ্রিত ক্রূর উল্লাস। লোকটার হাসির তরঙ্গে ক্রমান্বয়ে কাঁপছে ফ্লোরা। পরিপূর্ণ দক্ষতা আর আত্মবিশ্বাসের অভাবে রিভলভারে আবদ্ধ হাত দুটো অসাড় হয়ে আসছে ক্ষণে ক্ষণে। অপরিপক্ক তর্জনী দুটো ট্রিগার টানার উচ্ছ্বাসে মরিয়া, অথচ ধরাশয়ী মস্তিষ্কটা ঘটনার পরবর্তী ভুলের আশঙ্কায় দ্বিধাগ্রস্ত। ভয়ে কুঁকড়ে যাওয়া হৃদয়টাকে শেষবারের মতো আগলালো মেয়েটা। নাজুক ভীতিকর কণ্ঠে খানিক দৃঢ়তা টেনে বলল, সেলের দরজা খুলে দে, নয়তো এই রিভলভারের 6টা বুলেট ঢুকিয়ে ঝাঁঝরা করে ফেলবো তোর মস্তিষ্ক। ফ্লোরার কথা শেষ হতেই সাইকোপ্যাথিক আওয়াজ তুলে ঘর কাঁপিয়ে হেসে উঠল হিংস্র দানবীয় সত্তা। ওর বিকট হাসির আওয়াজে ভয়ে তটস্থ হয়ে গেল রুশকন্যা। আড়ষ্টতায় ঢিলে হয়ে এলো তার হাতের বাঁধন। তৎক্ষণাৎ এক থাবায় রিভলভারটা কেড়ে নিল অ্যালেক্স। আঙুলের সাহায্যে সেটাকে লোড করতে করতে বলল, গুলি চালানোর আগে লোড করতে হয় প্রিন্সেস, যেটা তুমি নাও। আগ বাড়িয়ে সেটা প্রদর্শিত করা বন্ধ করো। এসব দেখলে বড্ড হাসি পায় আমার, এনজয় করার মুড নষ্ট হয়ে যায়। আমি ভালো করেই জানি ব্রেডভা সম্বলিত মাফিয়া টেরোরিস্টের হাতের মুঠোয় থাকলেও তুমি পুরোপুরি একটা ইনোসেন্ট বাচ্চা। তুষার আর অ্যারিসের কবজাবন্দি তুলতুলে এক কবুতর ছানা। অ্যান্ড ইউ নো হোয়াট, আই লাভ পিজন। নিজের দুর্বোধ্য পরিণতি আঁচ করতে পেরে অচিরেই বাকরুদ্ধ হলো ফ্লোরা। তৎক্ষণাৎ নিজের জরাজীর্ণ শরীরটাকে টেনে টেনে পিছু হাঁটার প্রয়াস চালালো সবেগে। উচাটান চিত্তে প্রতিটি শিরা উপশিরায় ভর করেছে তার আতঙ্কের প্রলয়। এক বিভৎস রজনী, শত্রু কবলিত একাকী বিধ্বস্ত হৃদয়ের হাহাকার, সব কিছুই শুধু স্মরণ করিয়ে দিচ্ছে তুষারের একটা মাত্র বাক্যকে। কতবার বলেছি, মাফিয়া পেইন্ট হাউসে ইনোসেন্সির কোনো জায়গা নেই। এখানে টিকে থাকতে হলে ডেভিল হতে হয়, নয়তো মানুষরূপী হায়নাদের দংশনে হরিণ শাবকের মতোই অস্তিত্ব হারাবে নিজের। কারণ তোমাকে রক্ষা করার জন্য সবসময় পেইন্ট হাউসে বসে থাকবো না আমি। তুষারের কথাগুলো আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল ফ্লোরা। নিজের অস্তিত্ব হারানোর ভয়ে জর্জরিত হলো ভীত স্বতন্ত্র অন্তরাত্মা। ফলস্বরূপ তড়িৎ বেগে পেছনে ঘুরে পালাতে উদ্যত হলো মেয়েটা। তখনই নখর থাবায় ওর রেশমের ন্যায় স্বর্ণাভ চুলের গোছা আঁকড়ে ধরে হায়নাটা। বদলে যায় তার সাবলীল মুখের আদল। চিরাচরিত হাস্যোজ্জ্বল জোকারি অভিব্যক্তি বিলীন করে প্রগাঢ় আধারে আবৃত করে ওঠে নেত্র গহ্বর। চেহারায় প্রস্ফুটিত হয় পশুতুল্য হিংস্রতা, মানসিক আতঙ্ক আর চুলের বিঘ্নতায় তীব্র ছড়ানো আর্তনাদের ছটফট করে ওঠা ফ্লোরা। তবে অ্যালেক্সের শয়তানি হাসির জোয়ারে সেই আর্তনাদ বেমালুম তুচ্ছ শোনালো কর্ণগহ্বরে। ক্রন্দনরত ফ্লোরা ফোপাতে ফোপাতে অস্ফুট স্বরে বলে উঠল, ওরা তোমাকে ছাড়বে না টমেটো প্রিন্স। আজ আমার সঙ্গে যা অন্যায় করছো তার চেয়েও বহুগুণ ফেরত পাবে তুমি। খুব শীঘ্রই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তোমার অস্তিত্ব, মিলিয়ে নিও। আচ্ছা, বিদ্রুপাত্মক স্বরে শব্দটা উচ্চারণ করল অ্যালেক্স। গ্রীবা বাঁকিয়ে ফ্লোরার কানের সংস্পর্শে অধর ঠেকালো পর মুহূর্তেই। নৈশব্দে হিস হিস আওয়াজে কিছু একটা অবগত করল রুশ রমণীকে, যা শোনার সঙ্গে সঙ্গে মাথার উপর যেন চৌচির হয়ে আকাশ ভেঙে পড়ল মেয়েটার।
পায়ের তলা থেকে সরে গেল ভূমির আস্তরণ। শূন্য অনুরক্তি উদ্ভব ঘটিয়ে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করল অ্যালেক্সের পানে। ঠোঁটের আগায় শয়তানি হাসিটা এখনও বিরাজমান পশুটার। সেদিকে আশ্চর্য দৃষ্টিপাত করে আহত স্বরে ফ্লোরা বলল, আপনি মিথ্যে বলছেন। প্রমাণ চাইছ? উপযুক্ত প্রমাণ দর্শন করলে তুষারের ঠিক কী হাল হবে ভেবে দেখছ একবারও? আকস্মাৎ বুকের রক্ত তোলপাড় করা অসহায়ত্বে বিদ্ধ করল অন্তঃকরণ। অসহায়ত্বের চরম শিয়রে পৌঁছে গলা ছেড়ে ডুকরে কেঁদে উঠল নাজুক মেয়েটা। চঞ্চল অক্ষিদায়ে বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস, রিক্ত অভিলাষ। হাতের বাঁধনে দৃঢ়তা টেনে ক্রন্দনরত মেয়েটাকে আচমকা ধাক্কা হাঁকিয়ে প্রস্তর কঠিন মেঝেতে ছুঁড়ে মারল অ্যালেক্স। অন্য হাতে আবদ্ধ থাকা ধাতব শেকলটাকে রোষকন্যার সরু তুলতুলে শরীরের উপর আশ্রে ফেলে নিক্ষিপ্ত করল পৈশাচিক এক বাক্যবহর। বি মাই স্লেভ টুনাইট, জাস্ট টেক অফ ইয়োর ক্লোথস। ধরাশায়ী ফ্লোরা এদিক ওদিক মাথা নাড়িয়ে করজোর করল দুহাত, ফোপাতে ফোপাতে অসহায় স্বরে বলতে লাগলো, দয়া করুন, সম্ভ্রমহীন না করে মৃত্যুদিন আমাকে। মৃদু নিঃশ্বাস ছেড়ে ঠোঁট বাঁকালো অ্যালেক্স। প্রথমে কৌতুক করে হাসল, কিয়ৎক্ষণ পর মুহূর্তেই মুখায়ব জুড়ে স্পষ্ট পৈশাচিকতা টেনে কঠোর আওয়াজে আদেশ করল ফের, জাস্ট টেক অফ ইয়োর ক্লোথস প্রিন্সেস। পুরো শরীরে একটা ক্ষুদ্র কাপড়ের অংশ যাতে অবশিষ্ট না থাকে। দু হাত বুকের ওপর আড়াআড়ি ভাঁজ করে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা নাড়ায় মেয়েটা। শিশুসুলভ বাদামি চোখ দুটোতে অঝরে অশ্রু নিপতিত করে করুণ স্বরে বলে, হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন, আমি এটা করতে পারবো না। এর চাইতে বরং জীবনটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে আমি সত্যিটা ফাঁস করে দেই, ধ্বংস হয়ে যাক তুষার জাওয়াত, সেই সাথে পাইথন প্যারাডাইস। না! স্বগক্তিতে চেঁচিয়ে ওঠে ফ্লোরা, চোখের জল ছেড়ে দিয়ে বলে, খুব খুলছি। ওর দৃষ্টির বরাবর রিভলভার তাক করলো টমেটো প্রিন্স। দাঁতে দাঁত পিষে বলল, রাইট নাও। চিত্তচিরে হাউমাউ করে কেঁদে ভাসালো অপারক ফ্লোরা। কাঁদতে কাঁদতে নির্জীব পুতুলের ন্যায় হাত চালালো ফ্রকের সুন্দর ফিতায়। একেবারে পায়ের পা তুলে বসলো অ্যালেক্স। এদিক ওদিক ঘাড় ফুটিয়ে লোভাতর চাহনি দ্বারা ছোট্ট মেয়েলি শরীরটাকে পরিপূর্ণ গ্রাস করতে করতে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, গুড গার্ল, ইয়োর বডি ইজ সো পারফেক্ট। পুরোপুরি ভাঙল রমণী। অনুভূতিহীন শক্তি বিলীন হলো বিভীষিকার অন্তরায়। আপন ভূষণের প্রতিটি আস্তরণ যেন আজ এক একটি চামড়ার সমতুল্য, যা অনাবৃত করার সঙ্গে সঙ্গে অদৃশ্য রক্তের স্রোতে প্লাবিত হয়ে যাচ্ছে তার সিক্ত পেলব ত্বক। বিভৎস যন্ত্রণায় কাতরাচ্ছে হৃদযন্ত্র। তবুও অসহায়ের ন্যায় কাঁদতে কাঁদতে নিজেকে কলুষিত করতে বাধ্য রমণী। কোনো এক সত্যি লুকানোর অগাধ প্রয়াসে তীব্র ঘৃণায় জর্জরিত হয়ে শরীরটাকে সমর্পণ করে এক মানুষরূপী হায়নার কবলে। ফ্লোরা যখন পুরোপুরি রিক্ত শূন্য, তখন ওর নিকট পায়ে পা এগিয়ে এলো অ্যালেক্স। মেয়েটার অনাবৃত দেহের ভাঁজে লালসার হস্ত বুলিয়ে উপহাস করে বলল, আজ আর কেউ বাঁচাতে আসবে না তোমায় প্রিন্সেস। আজকের পর থেকে তুষার, অ্যারিস, এমনকি পুরো মাফিয়া প্যারাডাইস টের পাবে টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে পাইথন লিডারের সুরক্ষিত জিনিসকেও এক ঝটকায় তছনছ করে দিতে পারি। আজকের এটাই তার প্রমাণ। শরীর ছাপিয়ে কলুষিত হলো অন্তরাত্মা। দুই হাঁটু ভাঁজ করে উন্মুক্ত দেহখানি ঢাকার অনর্থ প্রয়াসে নিজেকে গুটিয়ে নিল ফ্লোরা। নিজের নমনীয়তার কাছে হেরে গিয়ে উন্মাদের ন্যায় কাঁদছে মেয়েটা। সুশ্রী চাঞ্চল্য হাস্যোজ্জ্বল চেহারাখানি পুরোপুরি বিধ্বস্ত আজ। টমেটো প্রিন্স তোয়াক্কা করল না কোনো কিছুর। পরিধেয় শার্টটাকে শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলল অদূরে। অতঃপর চন্দ্রগ্রহণের অশুভ ছায়াতলে নির্বাসিত করল নরম তুলতুলে নমনীয় শরীরটাকে। প্রগাঢ় আগ্রাসনে বিনাশ ঘটালো নিখাত পবিত্রতার। নিজ হাতে ভেঙেচুরে নস্যাৎ করল এক পুতুল কোমল অসহায় সত্তাকে। সূচনা গড়ল নরকীয় এক বিধ্বংসী মরণ ফাঁদের, যেই নিষিদ্ধ মরণ ফাঁদে আমরণ নিমজ্জিত হবে স্বয়ং হায়নার অস্তিত্ব। ফ্লোরা নামের মতোই নিখুঁত, অধো মায়াপূর্ণ তার দুই নয়ন, অথচ মুহূর্তটা বিকৃত, আধার খচিত নিষিদ্ধ মাফিয়া সাম্রাজ্য আজ সত্যি সত্যি গ্রাস করে নিল তার সমগ্র সরলতাকে। গলা চেপে ডুবালো মরীচিকায়। মেয়েটার হৃদয় নিংড়ানো অপারক চিৎকারে ভার হয়ে এলো চারপাশ।
লোকটার প্রতিটি পাশবিক স্পর্শ যেন অগ্নি স্ফুলিঙ্গের লেলিহান তীব্র যন্ত্রণা ঝলসে যাচ্ছে সর্বাঙ্গ। হিংস্র হায়নার প্রতিটি পদক্ষেপে ছিন্ন ভিন্ন হতে লাগলো অতীব কোমল মাংসপিণ্ড। অন্তরের যাতনায় গলাকাটা মুরগির ন্যায় অবিরাম ছটফটানিতে ক্রমশ অসাড় হয়ে এলো অস্তিত্ব। নিজের সম্ভ্রম হারিয়ে রক্তাক্ত মস্তিষ্কটা তখনও এক মানবের চিন্তায় মশগুল। বারে বারে বলে যাওয়া তার প্রতিটি সতর্কবাণী যেন এফর ওফর হয়ে রক্তাক্ত করে তুলছে হৃদয়টাকে। তোমাকে রক্ষা করার জন্য সারা জীবন পেন্ট হাউসে বসে থাকবো না আমি। নিজেকে সামলাতে শেখো ফ্লোরা। এ যেন কোনো সাধারণ বাক্য নয়, ছিল অন্তর বিরুদ্ধকারী বিষাক্ত এক তীরের ফলা। তুষার ব্যতীত কোনো কিছুই আর ছুঁতে পারল না মস্তিষ্ক। কেবল ধীরে ধীরে রক্তিম আধারে ডুবে যেতে লাগলো ধরিত্রী। বুঝে এলো টলমলে নেত্রপল, সেই সঙ্গে নিভে গেল দুনিয়ার সমগ্র আলোক শিখা। ঘন্টার পর ঘন্টা অবিরত যন্ত্রণায় ধরফর করতে থাকা হৃৎপিণ্ডটা অবশেষে বিলীন হয়ে গেল নিস্তব্ধতার অনলে। কোমল গোলাপি আভাযুক্ত সমগ্র শরীর জুড়ে পাশবিক অগ্রাসন, তীক্ষ্ণ আঁচড়ে রক্তে মাখামাখি সর্বাঙ্গ। ভেঙে চুরে পড়ে থাকা অনাবৃত নিথর দেহখানি এখন সম্পূর্ণ নিরুদ্বেগ। তবুও মুক্তি মিলল না হায়নার কবল থেকে। যেন মেয়েটার অন্তিম শ্বাস প্রশ্বাসটুকু আজ পুরোপুরি হরণ করায় উদ্গ্রীব হয়ে আছে লকলকে হিংস্র দানব। রাতের শেষ প্রহরে আপন বীরত্বের ইতি ঘটালো অ্যালেক্স। মেঝের ওপর ভঙ্গুর চিত্তে পড়ে থাকা অবচেতন রমণীকে লক্ষ্য করে হাসল নৈশব্দে। অতঃপর উদ্যত হলো আরও ভয়াবহ কর্মকাণ্ডে। পকেট থেকে দিশলাই বের করে জ্বালালো সেটাকে। উদ্দেশ্য তার আগমের পুঙ্খানুপুঙ্খ প্রমাণকে নিশুতির আধারে নিশ্চিহ্ন করে দেওয়া। তবে ভাগ্য সায় দিল না তাতে। কার্যসিদ্ধি করার আগেই দরজার ওপাশ থেকে উদ্বিগ্ন স্বরে ডেকে উঠল কেউ। স্পষ্ট রুশ ভাষায় জানালো, জলদি করুন প্রিন্স, প্যারাডাইস গেট দিয়ে গাড়ির বহর প্রবেশ করছে অভ্যন্তরে। সম্ভবত গার্ডসরা চলে এসেছে। আমাদের এক্ষুনি পালানো উচিত, নয়তো। লোকটার পুরো বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই টর্চার সেলের দরজা খুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অ্যালেক্স। উন্মুক্ত শরীরে শার্ট চড়াতে চড়াতে জলদি মাথা নাড়িয়ে বলল, লেটস গো। রয়্যাল ক্যারাভিয়ান কক্সবাজার। শঙ্খচিলের কিচিরমিচির প্রলুব্ধ ধ্বনির হাত ধরে সূচনা হলো আরেকটি অপার্থিব সকালের। গত রাতের ধূসর মেঘমালার রেশ কাটিয়ে ঝলমলে সূর্যালোকে উষ্ণ চারিপাশ। পুরো এক নিশীথ বিভ্রমের ইতি ঘটেছে প্রচণ্ড সকালে। চেতনা ফিরতেই গভীর জলরাশির উর্মিমালার তরঙ্গোচ্ছ্বাস ভর করে হেলে দুলে বয়ে চলা ক্রুজ শিপের মাস্টার বেডরুমে নিজেকে আবিষ্কার করে ঈশানী। শরীরটা হালকা, ভীষণ ক্লান্তির ছাপ কেটে গিয়ে মস্তিষ্কে ভর করেছে নিগুড় সজীবতা। নাজাল ক্যানোলা খোলা হলেও হাতেরটা এখনও সবস্থানে আবৃত। আড়মোড়া ভেঙে নড়েচড়ে উঠতেই সেদিকে লক্ষ্য করল ঈশানী। হাতটা এদিক ওদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টে ক্যানোলাখানি পরখ করতে করতে বিড়বিড় এলো, ক্যানোলা কোথা থেকে উদয় হলো? মা কি ডক্টর ডেকেছিল কাল রাতে? কালকের ঘটনা স্মরণ করতে গিয়ে হামেশাই মনস্পটে ভেসে উঠল চিরচেনা পিয়ার্স করানো নেত্রগহ্বরে অস্পষ্ট সেই চাহনিটুকু। ব্যাড বয় খচিত ওয়াইল্ড পারফিউমের মাস্কি সৌরভে নিষ্পৃহতার অবসান, মরীচিকার আগমনে হৃদয়ের স্বস্তির প্লাবন, অবশেষে হাওয়ার গতিতে তার বক্ষবাজে আত্মনিবর্ষণ। তার পরের ঘটনা সম্বন্ধে পুরোপুরি অজ্ঞাত ঈশানী। অগণিত কৌতূহলের তাড়নায় মস্তিষ্ক টনটন করে উঠল রমণীর। সহসা হুমড়ি খেয়ে ছাড়ল বিছানা। ভীরু কদমের সম্মুখে অগ্রসর হয়, মনে মনে আওড়ালো, তারপর কি করেছিল লোকটা? কাউকে মেরে টেরে দেয়নি তো আবার? আপন ভাবনার হৃদয়ে খামচে ওঠে মেয়েটার। তড়িঘড়ি করে ছুটে যায় করিডোরে। সেখানে গিয়ে আরও এক দফা থমকালো সে। নিজেকে মস্ত বড় ক্রুজ শিপে আবিষ্কার করে পিছিয়ে এলো কয়েক কদম। স্মৃতির পাতায় জাগ্রত হলো প্রথমবার ক্রুজ শিপের সেই বীভৎস ঘটনা বিশেষ। যদিও সেসব এখন নিষ্ফলন অতীত মাত্র, তবু সেই বিভীষিকাময় দিনগুলো আজও অস্থির করে তোলে ভীত স্বতন্ত্রী রমণীকে। স্মরণ করিয়ে দেয় নিজের বিধ্বস্ত ব্যথাতুর অতীতটাকে। আবারও সেই বিশাল ক্রুজ শিপ, সীমান্তহীন অগাধ জলরাশির উপাখ্যান। চারিপাশে অদৃশ্য অবলোকন করে অস্বস্তিতে জমে গেল অন্তঃকরণ। মানব শূন্য করিডোর তৃষ্ণার্ত চাতকিনীর ন্যায় এদিক ওদিক দৃষ্টিপাত করে হতচকিত হলো দুই নয়ন।
দৃষ্টি সীমানা জুড়ে নির্জীবতা ছেয়ে আছে প্রান্তর। চেতনা ফেরার পর মুহূর্তে এহেন অপ্রীতিকর আবহাওয়া আতঙ্কিত করে তুলল নাজুক বক্ষপিঞ্জর। অতর্কিত ছুটে এলো মেয়েটা, স্বস্তিতে নয় বরং উদ্ভ্রান্তের ন্যায় ঊর্ধ্বশ্বাসে। ছুটতে ছুটতে এক বিশাল আকৃতির কক্ষদ্বারে এসে থমকালো পদযুগল। দরজাটা হাট করেই খোলা, যার দরুন বাইরে থেকে দৃশ্যগত হলো অজস্র মনিটর আর ল্যাপটপের বহর। একসঙ্গে এতগুলো মনিটর অবলোকন করে হতভম্ব হলো রমণী। ভেতরে অপ্রতিরোধ কৌতূহলের তাড়নায় সিদ্ধান্ত বদলালো তৎক্ষণাৎ। এপাশ ওপাশ দৃষ্টিপাত করে সকলের দৃষ্টিগোচরে আড়ষ্ট পদচরণ করে প্রবেশ করল অভ্যন্তরে। তিমিরে আচ্ছাদিত সুবিস্তীর্ণ রুম। বৈদ্যুতিক আলোর উপস্থিতি না থাকলেও চারিপাশে সাজানো একাধিক ডেস্কটপ আর ল্যাপটপ স্ক্রিন শোভিত নীলাভ আলোয় পরিষ্কার চারিপাশ। ভেতরে আসবাবের উপস্থিতি নগণ্য। বৃহৎ গোলাকার ডেস্কের সম্পূর্ণ অংশ জুড়েই কেবল প্রযুক্তির অস্তিত্ব। ডেস্কের সম্মুখে অবস্থানরত গেমিং চেয়ারটা ফাঁকা পড়ে আছে। চেয়ারের আস্তিনে ঝুলছে কুচকুচে কালো এক হেডফোন। অতর্কিতে চেয়ারের ব্যাক সিটে হাত বোলালো ঈশানী। গভীর চিত্তে অনুধাবন করল এখানে বসে কোনো জিনিসকে আয়ত্তে রাখে মাফিয়া বস। কিন্তু কি সেই জিনিস? ভাবতে দেরি হলো ঈশানীর। বেখেয়ালি হাতের স্পর্শে সবগুলো মনিটর একযোগে তার ঘরের লাইভ স্ট্রিম চালু হতে দেরি হলো না। বিশেষ রুমের অবস্থিত প্রতিটি কোণ, প্রতিটা বারান্দা, এমনকি শাওয়ারের নিচের জায়গাটা পর্যন্ত একে একে ভেসে উঠল ডেস্কটপ স্ক্রিনে। কাল সারা রাত যেই কক্ষে ঘুমিয়েছিল সেইটারও পুঙ্খানুপুঙ্খ ভাসছে মনিটরের পর্দায়। ঘটনার আকস্মিকতায় ফাঁকা হয়ে গেল অধর যুগল। এতদিনে মেয়েটা উপলব্ধি করল ওর সেই 24 ঘন্টার স্টকার আর কেউ নয়, স্বয়ং অ্যারিস ইউভান। স্তব্ধ হয়ে গেল প্রতিটি ইন্দ্রিয়। অবিশ্বাসের তাড়নায় প্রকাণ্ড ঝড় বইতে শুরু করলো অন্তরে। নিজের অজান্তেই ফাঁকা হয়ে যাওয়া মুখের উপর করতল ছোঁয়ালো ঈশানী। হতবিহ্বল স্বরে বলে উঠল, এসব কি? এই ঘরে প্রবেশ নিষেধ। আকস্মাৎ পুরুষালী রাশভারী আওয়াজটা শ্রবণ ইন্দ্রিয়ে ভেদ করতেই আঁতকে ওঠে ঈশানী। ভয়ার্থ এক শুষ্ক ঢোক গলধারণ করে পেছনে ঘুরতে উদ্যত হবে তখনই দ্বিতীয় দফায় গম্ভীর বাক্য ছুড়ল আগন্তুক, দরজার উপরে নেম প্লেট দেখনি? নো এন্ট্রি। ভেতরে ভেতরে মেকি আত্মবিশ্বাস জমিয়ে ঘুরল ঈশানী। সঙ্গে সঙ্গে চোখাচোখি হয়ে গেল অপর প্রান্তের তামাটে বর্ণের সৌঠব যুবকের সহিত। সান্নিধ্যে অগ্রসর হলো মূর্তিমান যুবক। পেছনে মনিটরের এক পল দৃষ্টি ফেলে তপ্ত এক নিঃশ্বাস ছেড়ে গমগমে আওয়াজে শুধালো, এখানে কি করছো? প্রতিউত্তর করল না রমণী। অভিমান সুলভ নাসারন্ধ্র ফুলিয়ে তীর্যক স্বরে বলল, এসব কি? ইশারা তার মনিটরের পর্দায় নিবদ্ধ। সেদিকে দৃষ্টিপাত করে ঠোঁট উল্টালো তুষার। খাবলেশীন স্বরে বলল, দেখতেই তো পাচ্ছ, হি ওয়াজ জাস্ট স্টকিং ইউ। তুষারের কথায় থমকে গেল ঈশানী। মেজাজ চড়ে উঠল সপ্তমে। ঝাঁঝালো কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, জাস্ট? আপনার এটাকে জাস্ট মনে হলো? ঘরে বাইরে যেখানে সেখানে ও আমাকে সবখানে সবভাবে দেখে নিয়েছে। কোনো কিছু আর বাকি নেই। আমার সব কিছু উন্মুক্ত ওর কাছে। আপনি জানেন একটা অবিবাহিত মেয়ের জন্য এটা কতটা অসম্মানের, কতটা অপমানের? বাক্য শেষ হতেই সিক্ত হলো দুই নয়ন। নোনা জলের চিকন স্রোত বাঁধ ভাঙা হয়ে গড়ালো কপলে। অভিব্যক্তি দবালো না তুষারের। সে একই ভঙ্গিমায় নির্বিকার স্বরে জবাব দিল, তোমার সেফটির জন্যই এত সব। আজ স্টকিং না করলে তোমার কারেন্ট সিচুয়েশন কিছুই জানা যেত না। পরিবারে অ্যাবিউজড কর্মকাণ্ডে হয়তো শীঘ্রই মরে যেতে তুমি। নির্দয় পাষাণ গ্যাংস্টার। এর বাইরে কিছুই মাথায় এলো না ঈশানীর। ক্রন্দিত স্বরে আওড়ালো, তাই বলে এইভাবে একটা মেয়ের সম্মান হরণ করে আমার শাওয়ারের নিচেও? কথা সম্পন্ন হলো না মানবের। দুই চোখ বুজে এলো সংকোচে। নির্দ্বিধায় প্রত্যুক্তি করল বিপরীত পক্ষ, আই থিঙ্ক তার অধিকার রয়েছে। ফের তেতে উঠল ঈশানী। অস্থির পদচারণায় সম্মুখে এগোনের পায়তারা করে রিনরিনে আওয়াজে বলতে লাগলো, কোথায় সে? কেন এসব করলো? আমি জানতে চাই সবকিছু। অ্যারিসকে হাজার কথা শোনাতে শোনাতে বেরিয়ে যাচ্ছিল ঈশানী। তখনই পেছন থেকে বাক্য ছুড়ল তুষার। হাতের ট্যাবলেটখানা ওর নিকট বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, যাওয়ার আগে এটা দেখে যাও একবার।
অতর্কিতে কপাল গোছালো রমণী। টলমলে অশ্রুসিক্ত নীল চোখের গহীন জড়ো হলো এক প্রশ্নের সমাগম। কয়েক পা পিছিয়ে এসে ট্যাপটাকে হাতের আগলে নিল সে। স্ক্রিনে দৃষ্টি বোলানোর আগে এক পল তুষারের পানে চাইল মেয়েটা। কুণ্ঠিত স্বরে শুধালো, কি এটা? নিজেই দেখে নাও। ছোট্ট বাক্যে প্রত্যুত্তর করল তুষার। দৃষ্টি নমিত করল ঈশানী। ট্যাবের স্ক্রিনে ভাসমান লেখাগুলোতে নিগড় দৃষ্টি বুলিয়ে বলল, লেখাগুলো পড়ে তো রেজিস্ট্রি পেপার মনে হচ্ছে, কিন্তু কার? তাছাড়া আমি বা এটা দিয়ে কি করব? ভালো করে পড়ো, মনোযোগ সহকারে। তুষারের বাক্যটুকু শেষ হতে না হতেই স্তব্ধ হয়ে গেল রমণী। বারে বারে স্ক্রিনটাকে এদিক ওদিক নাড়াতে চাড়াতে অবিশ্বাস্য স্বরে আওড়ালো, অ্যারিশ ইউভান ওয়েটস ঈশানী তুজো কর্নিয়া। এর মানে আইনগতভাবে তোমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। পুনরায় স্পষ্ট স্বীকারোক্তি ভেসে এলো উপাস থেকে। তড়াক করে চোখ তুলল ঈশানী। এদিক ওদিক মাথা নাড়িয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করল, এটা অসম্ভব। আমি কখনো কোথাও স্বাক্ষর করিনি, আর না তো অ্যারিশ কখনো আমায় বলেছে। ঠোঁট বাঁকালো তুষার। দুই হাত পকেটে পুরে পূর্ণ দৃষ্টিপাত করল নীলাম্বরের পানে। অতঃপর ভনিতা না করে জবাব দিল, ইউনো হোয়াট? মাফিয়া বস কখনো বলে কয়ে তোমার সম্মতি গ্রহণ করে তারপর বিয়ের রেজিস্ট্রি করাবে না। হি ইজ দ্য পাইথন লিডার। ওর মর্জি হয়েছে তাই রেজিস্ট্রি করিয়ে নিয়েছে, দ্যাটস ইট। এবার নিশ্চিত হতে পারো অন্য কেউ নেই, বরং বৈবাহিক সূত্রে তোমার হাজব্যান্ড তোমাকে সকল পরিস্থিতিতে দেখে নিয়েছে। তুষারের যুক্তিগুলো জুৎসই বোধগম্য হলো না মস্তিষ্কে। তার আগেই দস্যুর ন্যায় হানা দিল আরেক প্রশ্নবহর। সহসা প্রশ্ন ছুটল মেয়েটা, এখানে রেজিস্ট্রার লোকেশন ভ্যাটিকান সিটি দেখাচ্ছে, কিন্তু কেন? পৃথিবীতে এত জায়গা থাকতে ওই ছোট্ট দেশেই কেন বিয়ের আইনি কার্যক্রম সম্পাদন করলো মাফিয়া বস? কারণ ওই দেশে আইনগতভাবে ডিভোর্স সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ তুমি চাইলেও কোনোদিন ছেড়ে যেতে পারবে না অ্যারিশকে। তুষারের শেষ জবাব শুনে অচিরেই বাকরুদ্ধ হয়ে গেল ঈশানী। নিষ্প্রভ হতবুদ্ধি দুই নয়ন। এতগুলো সত্যি একসঙ্গে যেন বজ্রপাতের ন্যায় হামলে পড়ল নাজুক মস্তিষ্কে। থমকালো কার্যক্রম। কণ্ঠনালী রোধ হয়ে এলো দুর্বোধ্য এক অদৃশ্য শেকলে, যার দরুন স্থবির হয়ে পড়ল মুহূর্তে। নীরবতায় গুমট চারিপাশ। হতবিহল্প মেয়েটাকে ধাতস্থ করার প্রয়াসে তুষার আগ বাড়িয়ে কোনো কিছু বলতে যাবে, তার আগেই ভাইব্রেট আওয়াজ তুলে প্রকম্পিত হলো মুঠোফোন। নাম্বারটা পরিচিত ঠেকল। সহসা কর্ণগহ্বরে ইয়ারপডস প্রবেশ করালো নির্বিঘ্নে। এপাশ থেকে কোনো কিছু বলার আগেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো পরিচিত এক ক্রন্দিত কণ্ঠস্বর। কোনো কিছুই স্পষ্ট নয়। নীরব শুনল আরজি। অতঃপর থমথমে আওয়াজ করল, কোথায় তুমি এখন? ব্যাস এইটুকুই। উপাসের কথা শেষ হতে না হতেই বিনা বাক্যে প্রস্থান করে তুষার ওদিকে। পুরোপুরি স্তম্ভিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রয় নির্বাক হতবিহ্বল মানবী। নিস্তব্ধ নিবিড় নীলাচর। কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই। ইনানির সর্বশেষ প্রান্তরে একেবারে মানব শূন্য বন্দরে এসে স্পিডবোট থামালো তুষার। ছোট্ট সাইজের নোঙরখানা পানিতে ফেলে একলাফে নেমে এলো বালুচরে। করতলে আবদ্ধ রিভলভারটাকে লোড করতে করতে এদিক ওদিক দৃষ্টি ফেলে পর্যবেক্ষণ লাগালো চারিপাশ। কোথাও কারো উপস্থিতি টের না পেয়ে তীক্ষ্ণ অক্ষিদয় কুচকে এলো তুষারের। রাশভারী থমথমে মুখায়বে ভর করলো নিগুড় বিরক্তি, কিন্তু ফিরে গেল না। কিছু একটা ভেবে বালুচর ধরে যান্ত্রিক পদযুগলে সম্মুখে অগ্রসর হলো লোকটা। ইনানি ছাড়িয়ে কিছু দূর যেতেই দেখা মিলল নিঝুম নামক হাস্যোজ্জ্বল অস্তিত্বের। পরিধেয় পাজামাটা খানিকটা উপরে তুলে নির্বিঘ্নে বালুচরের উপর আঁকিবুকি করছে সে, যা দেখা মাত্রই আগ্নেয়গিরির দাবানল জ্বলে উঠল মস্তিষ্কে। ট্রিগার চেপে রাখা আঙুলখানা বহু কসরত করে সামলালো তুষার। উৎপীড়িত হলো না, বরং স্বভাবসুলভ থমথমে অভিব্যক্তিতে দাঁড়িয়ে রইল শটান। ওদিকে তুষারকে দেখা মাত্রই সমুদ্র তট ছাড়িয়ে জলদি পায়ে শুষ্ক বেলাভূমির অভিমুখে ছুটে এলো নিঝুম। অধর মাঝে চিরাচরিত নিগুড় হাসির রেশ টেনে বলল, আমি জানতাম আপনি আসবেন। দেখলেন তো কেমন প্র্যাঙ্ক করলাম? বাক্য শেষ হতে না হতেই ওর নাজুক কপলে অতর্কিতে হামলে পড়ল পুরুষালীর শক্ত হাতের চপেটাঘাত।
আঘাতের প্রকোপ এতটাই তীব্র ছিল যে গোছানো পরিপাটি চুলগুলো নিমিষেই এলোমেলো হয়ে আছড়ে পড়ল মুখের উপর। ব্যথায় টনটন করে উঠল নরম ত্বকের আবরণ। যতটা না ব্যথা শরীরে অনুভূতি হলো, তার চেয়েও বহুগুণ যাতনায় হৃৎপিণ্ড হাহাকার করে উঠল মেয়েটার। কিয়ৎক্ষণ বাদে রক্তাভ কপলে করতাল ছুঁয়ে তুষারের পানে অবিশ্বাস্যে দৃষ্টিপাত করল নিঝুম। ভয়ে তটস্থতার মুখায়ব, চোখের কার্নিশে জড়ো হয়েছে এক ফোঁটা অশ্রুসিক্ত নোনা জল। মূর্তিমান নির্জীব তুষারের কঠোরতার বিন্দুমাত্র পরিমাণ টলল না তাতে। উল্টো ভয়ের তোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, হাউ ডেয়ার ইউ! আমাকে মিথ্যে বলার সাহস হলো কি করে তোমার? ডোন্ট ইউ নো আই অ্যাম ফাকিং গ্যাংস্টার? তাহলে কোন সাহসে প্র্যাঙ্ক করো তুমি আমার সাথে? আনসার মি। ক্রোধের তাড়নায় গর্জন করে উঠল তুষার। আড়ষ্টতায় তীর তীর করে কাঁপছে নিঝুম। চোখ দিয়ে ঝরে যাচ্ছে অবিরাম অশ্রুজল। আর কোনোদিন যদি আমাকে ফোন করার স্পর্ধা দেখিয়েছ তাহলে তোমার খবর আছে। মুখের ওপর স্পষ্ট হুমকি ছুঁড়ে ঘাড় ঘুরিয়ে সোজা হাঁটা ধরে তুষার। এতক্ষণে নীরবতা ভাঙল নিঝুম। পেছন থেকে চেঁচিয়ে শুধালো, বিয়ে করবে না আমায়? থমকালো পদযুগল। কোনো কিছু না ভেবেই দ্বিতীয়বার পেছনে দৃষ্টিপাত করল যুবক। তার স্থিরতা অবলোকন করে ছুটে এসে সামনে দাঁড়ালো নিঝুম। বুকের ভিতর অনেকটা সাহস সঞ্চার করে জানালো, তুর্য ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছে খালামণি। বাবা মাও এক পায়ে রাজি, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই। শুধু একবার জানতে দিন আপনার গহীন মনের অনুরক্তিটুকু। একটুখানি দুর্বলতার আভাস দিন, আমি না হয় আপনার হয়েই বাড়িতে কথা বলবো। মেয়েটার অবুঝ বাসনায় বিরক্ত বোধ করল তুষার। দাঁতে দাঁত পিষে বলল, তুমি কি বাংলা কথা বোঝো না? আই এম এ গ্যাংস্টার। তাতে কি? গ্যাংস্টার মানে বোঝো? এটা নাটক কিংবা সিনেমার নয়। আমার জীবন জড়ানো অর্থ আদৌ জানো সেটা কি? ঠোঁট উল্টালো এদিক ওদিকে মাথা নাড়ল নিঝুম। অর্থ জানে না। ওর ভাবনার প্রত্যুত্তরে তুষার আরও কিছুটা কড়া নিষেধাজ্ঞা আরোপিত করবে তার আগেই বেজে ওঠে মুঠোফোন। দীর্ঘশ্বাস ফেলে সেদিকে দৃষ্টিপাত করে তুষার। স্ক্রিনে ভাসমান রাশিয়ান নাম্বারে চোখ বুলিয়ে বেশ অবাক হলো যুবক। মনে মনে আওড়ালো, রাশিয়ান নাম্বার থেকে সরাসরি বিডি নাম্বারে কল ঢুকছে। হোয়াই? এটা তো ব্রেডভার রোলসের বহির্ভূত। তার মানে কি ইমার্জেন্সি? সবকিছু ঠিকঠাক আছে তো ওখানে? ফ্লোরা এখনো টেক্সট পাঠায়নি, কিন্তু কেন? হাজারটা প্রশ্নের তোরে থমকালো তুষার। অজ্ঞাত রাশিয়ান ট্যাগ শোভিত নাম্বারে এক মুহূর্তে নিষ্প্রভ দৃষ্টি পরক করে মোবাইল স্ক্রিনে তর্জনী চালালো সে। ফোন কল রিসিভ হতেই কানে তুলল যন্ত্রটি। এরপর নিস্তব্ধতায় অতিবাহিত হলো কয়েক সেকেন্ড। মাত্র কয়েক সেকেন্ড পরিক্রমায় যুবকের চিরাচরিত থমথমে অভিব্যক্তি বিলীন হলো বিদীর্ণ এক আহত চিত্তের অন্তরায়। শক্ত করতল দুটো মুঠোবদ্ধ করে প্রস্থের ন্যায় দণ্ডায়মান যুবক। 1 মিনিট 2 মিনিট সেভাবেই কেটে গেল অনেকটা সময়। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আচানক চোখের কার্নিশ ভেদ করে এক ফোঁটা শীতল পানীয় গড়িয়ে পড়ল তার তীক্ষ্ণ চুবুকে। যা দেখে বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ল নিঝুম। প্রথমে বিশ্বাস না হওয়ার দরুন আকাশপানে চেয়ে বৃষ্টির আনাগোনা উপলব্ধি করে মেয়েটা। যখন নিশ্চিত হয়ে যায় বৃষ্টি তো দূরে থাক, কিঞ্চিত মেঘেরও আস্ফালন ঘটেনি দিগন্তে, তৎক্ষণাৎ হতচকিত 2 নয়ন কপলে উঠে গেল ওর। অবিশ্বাস্য আর কুণ্ঠার একচ্ছ তাড়নায় থমথমে বিড়বিড়ালো, আপনি কাঁদছেন তুষার? এটা কি আদৌ সম্ভব নাকি আমার মতি ভ্রম?